এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। আমাদেরকে কেউ বলতে না পারে আমরা 2020 ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাশ করেছি। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে? জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নটি আমরা করব। ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। পাশ করবে শতভাগ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে জটিলতার আশঙ্কা। এই মূল্যায়ন প্রক্রিয়াটি যা হয়েছে প্রত্যেকেই পাশ করবে, যাদের যোগ্যতা নেই তারাও কিন্তু ভর্তির সুযোগ পেয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা ভ্যাকসিনের জন্য 600 কোটি টাকা সরকারি বরাদ্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া নেওয়া হবে না, মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত। রাজধানীর খালগুলো এখন ভাগাড়, পরিষ্কার করতে গিয়ে মিলল ভাঙা ফ্রিজ, জাজিম, সোফা, টেলিভিশনের খোলস। খালে নেমে জরিমানার ঘোষণা মেয়রের। অপহরণের পর মুক্তিপণ নিতে গিয়ে হাতে নাতে ধরা আসামি, স্বীকারোক্তির ভিত্তিতে শিশুর লাশ উদ্ধার। মূল আসামির যাবজ্জীবন ও বাকি 2 জনের খালাসের রায়ে প্রশ্ন। এবং বাংলাদেশের চিঠির 15 দিন পর সাড়া দিল সৌদি সরকার। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবার হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। এদিকে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হলেও করোনা মহামারীতে মার্চেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও আটকে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরপর থেকে পরীক্ষা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সব জট খুললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া থেকে সরে এসেছে সরকার। এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল মূল্যায়ন কিভাবে হবে সেটি ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কারিগরি কমিটি। যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ দল। শিক্ষামন্ত্রী জানান, কমিটিকে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রতিবেদন দিতে হবে, আর ফলাফল প্রকাশ ডিসেম্বরে। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে, দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পদ্ধতিতে মূল্যায়নে বিদেশে উচ্চশিক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীরা। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করাই জটিলতার সুযোগ নেই। আশা করি উনিটা দেখবেন যাতে আমাদেরকে কেউ বলতে না পারে আমরা 2020 ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাশ করেছি। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে? কেউ প্রেডিক্টেড গ্রেড করেছে, কেউ আগের পাবলিক এক্সামিনেশনের ফলাফল দেখে করেছে। কাজেই
আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। সমন্বিত পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরুর আশা করলেও মন্ত্রী বলেন এখনই সব বলা সমীচীন হবে না, সব নির্ভর করছে পরিস্থিতির ওপর। চলতি শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় 14 লাখ শিক্ষার্থী, যাদের মধ্যে 11 লাখই নিয়মিত পরীক্ষার্থী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়নের ফলে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করেছেন কোনো শিক্ষাবিদ। তবে কোনো শিক্ষাবিদ মনে করেন করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়ারও পরামর্শ তাদের। এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল দেওয়ার সরকারের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে বলে মনে করেন কোনো শিক্ষাবিদ। যদিও তারা মানছেন যে করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। সেক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এসএসসি জেএসসি যে রেজাল্ট, সেই রেজাল্টের চাইতে কিন্তু হায়ার স্টাডির জন্য উচ্চ মাধ্যমিকটাকে সবাই অনেক সিরিয়াসলি নিয়ে কিন্তু এই কম্পিটিশনের নামে যে আমরা একটু ভালো ইউনিভার্সিটিতে বা বাইরে কোথাও ভর্তি হব, সেই সুযোগটা থাকছে না। একটি রেজাল্টের ভিত্তিতে মানুষের জীবনের বা তার মেধার সবকিছু মূল্যায়ন হয়, সেটা মনে করার কোনো কারণ নেই। তবে কোনো শিক্ষাবিদ মনে করেন দেশে উতরে গেলেও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে থেকে যাচ্ছে শঙ্কা। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য হয়তো একটা সমস্যা হবে, কারণ স্পেসিফিক সাবজেক্টে 12 ইয়ার্স অফ স্কুলিং কমপ্লিট করার পরে সে শতকরা কত নম্বর পেল, এই বিষয়গুলো কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবেচনা করা হয়। ফলাফল নির্ধারণের এই পদ্ধতি বিরূপ প্রভাব থেকে উত্তরণে এখনই করণীয় ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1520 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,73,151 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,032 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,26,808 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,520 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,73,151 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 5,440 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। মোট সুস্থ হয়েছেন 2,86,631 জন। ব্যবহার শেষে বড় ছোট বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে রাজধানীর বিভিন্ন খালে। এ অবস্থায় ময়লা ফেলে ডোবা নালার প্রবাহ বন্ধ করলে জরিমানার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পরিবেশবিদরা বলছেন চ্যানেলগুলোর প্রবাহ স্বাভাবিক করা না গেলে ভবিষ্যতে বড় মাশুল গুনতে হতে পারে। কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, খাল থেকে মিলছে জাজিম, সোফা, টেলিভিশনের খোলস, ভাঙা ফ্রিজ, সুটকেস, বালিশ আর অসংখ্য ডাবের খোসা। বুধবার রাজধানীর মিরপুরে গোদাখালী খাল পরিষ্কার কার্যক্রমে নেমে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিজেই। তুলে আনা হয় বাড়ির অব্যবহারযোগ্য জিনিসপত্রের স্তূপ। ড্রেনের পানি যাওয়ার কথা নদীতে, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হন নগরবাসী। অথচ তাদেরই ফেলা ময়লা জমে এখন ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় প্রতিটি চ্যানেল। খাল নিয়ে ব্যবসা হচ্ছে, মাঠ বাড়ি তৈরি হচ্ছে উল্লেখ করে ডিএনসিসির মেয়র জানান, খাল ডোবানালা অপরিষ্কার থাকলে 20 অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সংস্থা সরকারের, যদি আমি ওই সংস্থার আন্ডারে যদি দেখি সেই ডোবা বা সেই খাল পরিষ্কার না করেছে, আমি কিন্তু সেই সংস্থার যে দায়িত্ব আছে আমি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই অ্যাকশনে যেতে আমার বাধ্য হব। পাশার খাল আমি পরিষ্কার করছি কেন? এটা তো আমার এখতিয়ার না। এই ময়লাগুলো উদ্ধার করেছি। অ্যারাউন্ড 510 জন কর্মীকে আমি খাল পরিষ্কার অভিযানের জন্য নামিয়েছি। পরিবেশবিদরা বলছেন মানুষ নিজেরাই নিজেদের ভোগান্তির কারণ। এখনই ডোবা নালাগুলো সচল না করা গেলে সামনে ভয়াবহ সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কোনো সংস্থাই জনগণের কাছে জবাবদিহিতাহীন কোনো কার্যক্রমে থাকতে পারে না, এবং আমরা বছরকে বছর প্রকল্প দেখেছি, জনগণের কাছে জবাবদিহিতাহীন কার্যক্রম দেখেছি, এবং আবারও খালকে ভাগাড়ে পরিণত হতে দেখেছি। জনগণের ক্ষেত্রেও একটা বড় দায়িত্ব রয়েছে।
খালগুলোর মালিক না, বরং অভিভাবক হওয়া দরকার। চলতি মাসের মধ্যে বিভিন্ন সংস্থার মালিকানাধীনে থাকা 16টি খাল ও লেক পরিষ্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশের রাস্তায় বিস্ফোরণে 7 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জন মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। বিকেলে হঠাৎ করে আরমানিটোলার মাঠের পাশের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে থাকা 7 জন আহত হন। এদের মধ্যে 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, বাকি 3 জন এখনও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস কর্তৃপক্ষ জানায় সেখানে গ্যাসের কোনো লাইনে লিকেজ নেই। সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে এ দুর্ঘটনা ঘটেছে। মেন হোলটা আছে, ওটার ভিতর থেকে একটা বোতল বের হলো, অনেক আওয়াজ। এই মেন হোলটা পুরো ঢালাই ছিল, এখানে পুরো কোনো ছিদ্র ছিল না, না থাকার কারণে হয়তো এই সমস্যা হয়েছে। এটা জাস্ট বায়ো গ্যাসের যে একটা গ্যাস থাকে, ওই গ্যাসটা বাস্ট করছে। এটা ড্রেনেজ বিভাগের প্রতিটা রাস্তায় এরকম পিট আছে, দেখা গেছে 10 ফিট 20 ফিট দূর দূর এরকম পিট আছে। পিটের ডাকনা বিস্ফোরণ। আর তিতাসের যে লাইনটা, ওই লাইনে আমাদের কোনো লিকেজ নাই এবং আদার্স আমরা কোনো গন্ধও পাচ্ছি না। তারপরেও আমরা যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, আমরা উপস্থিত আসছি, আমরা দেখবো আমাদের লাইনটা। কয়েকজন লোক আহত হয়েছে, ওই আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি আছে, আর বাকি সবাই ফার্স্ট এড নিয়ে চলে গেছে। বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ভিসা নিয়ে প্রবাসীদের উদ্বেগের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এ খবর দিলেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে আটকে পড়া শ্রমিকরা এতদিন উদ্বিগ্ন ছিলেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন অনেক প্রবাসী শ্রমিক। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে আজও টিকিট বিক্রি হয়েছে। বুধবার ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়া টোকেন ও টিকিট পেতে আজও রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করেন সৌদি প্রবাসীরা। হ্যাঁ, আমরা সুখবর পেয়েছি, 30 অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম মানিকগঞ্জের সবচেয়ে বড় দেশি মাছের আড়ত তরাঘাট। কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি সহ আশেপাশের নদ নদীর মাছ স্বল্প দামে কেনাবেচা করেন জেলে, পাইকার ও আড়তদাররা। ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকে দেশীয় মুক্ত জলাশয়ের কই, শিং, শোল, বোয়াল, রুই, কাতলা, চিংড়ি, বাইম সহ কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী নদীর সুস্বাদু দেশীয় মাছের সরবরাহে জমজমাট তরা মাছের পাইকারি আড়ত। এছাড়াও মানিকগঞ্জের পদ্মার ইলিশ সহ চট্টগ্রাম ও বরিশালের ইলিশ, পাঙ্গাসের সরবরাহ ভালো। তবে মুক্ত জলাশয়ের টাটকা মাছের সরবরাহের কারণে এ আড়তের কদর রাজধানী ঢাকার পাইকার ও ব্যবসায়ীদের কাছে বেশি। দাম কম ও টাটকা মাছ পেয়ে স্থানীয় ক্রেতা সহ দূর দূরান্তের পাইকাররা খুশি। দেশেও মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ, এবং মোটামুটি অন্য জায়গার তুলনায় এখানে মাছের দাম একটু কম। মুক্ত জলাশয়ের নদীর মাছ, সাগরের মাছ, ইলিশ মাছ, কাস্টমারও খুব ভালো, তাই তো এই তরাঘাটে মাছ কিনতে আসছে। জেলার সবচেয়ে বড় পাইকারি মৎস্য আড়ত হলেও বছরের পর বছর কোনো উন্নয়নের ছোঁয়া নেই এই আড়তে। তাই সরকারের কাছে এর অবকাঠামো উন্নয়নের দাবি মৎস্য আড়তের নেতার। বৃষ্টি বাদল হয় এবং পানি পাস করার কোনো জায়গা নেই। সরকারের কাছে একটা দাবি, আমাদের আড়তের উন্নয়নের ব্যাপারে তারা সরকার যেন আমাদের নজর রাখে। কয়েক হাজার জেলে ও শতাধিক আড়তদারের মাধ্যমে নদী, মুক্ত জলাশয়, চট্টগ্রাম ও বরিশাল থেকে আনা মাছ বেচা কেনা হয় জেলার সদর উপজেলার এ বাজারে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার কারণে সহানুভূতির বদলে উল্টো জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। লস অ্যাঞ্জেলস থেকে বিস্তারিত জানিয়েছেন লস্কর আল মামুন। যে করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের 2 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই ভাইরাস নিয়ে ট্রাম্পের একের পর এক বিতর্কিত আচরণে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রেসিডেন্টের আচরণে যখন হতবাক পুরো বিশ্ব, তখন বারবারই প্রশ্ন উঠছে, আবারও কি এমন একজন প্রেসিডেন্টই চায় যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্বাস্থ্যবিধি নিয়ম কানুন লঙ্ঘন করে যাচ্ছে, এতে আমাদের আমেরিকান জনগণকে নিরুৎসাহিত করবে নিয়ম কানুন মেনে চলার জন্য। এই ধরনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।
সম্প্রতি জনপ্রিয় ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে করোনা হতে পারে নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়ার অন্যতম কারণ এমন ধারণা প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসসের করা এক জনমত জরিপেও ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিনীদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে সমর্থন কিছুটা বেড়েছে বলে ইঙ্গিত মিলেছে। এরই মধ্যে মঙ্গলবার এক টুইট বার্তায় নির্বাচনের আগে দ্বিতীয় প্রণোদনা ও বেকার ভাতা প্রদান বিষয়ক সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নির্বাচনে জিতলে বড় অঙ্কের ভাতা পাশ করা হবে বলে আশ্বাস দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প একজন করোনা রোগী হিসেবে যে আচরণ করেছেন তাতে পুরো বিশ্ববাসী হতাশ। তবে বিশ্লেষকরা বলছেন এই করোনা ভাইরাসই প্রেসিডেন্ট ট্রাম্পের আগামী নির্বাচনের ভাগ্য বদলে দিতে পারে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ব্যস্ত সূচিতে ঠাসা টাইগারদের আগামী বছরটা। টাইগারদের বিকল্প তৈরি রাখতে তাই জাতীয় পুলে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর লক্ষ্য বিসিবির, জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। মাঠে যদি আপনি খেলা দেখেন বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু সো আমরা কোয়াইট প্লিজ ডেফিনেটলি যে প্রস্তুতি ম্যাচ হোক বা কম্পিটিটিভ ম্যাচ হোক, যখন কেউ পারফর্ম করে তারা কিন্তু আমাদের মনে সবসময় থাকে, ঠিক আছে। পুরোনো খেলাদের তো আমরা কম বেশি জানি, তারা তো সামনে যে টুর্নামেন্ট হবে সেখানে খেলার সুযোগ পাবেন, বা নতুনদেরকেও একটা দেখে নেওয়ার সুযোগ, পুলের প্লেয়ার সংখ্যাটা বাড়ানোর একটা সুযোগ। এখন যেগুলি করছি সেগুলোর উদ্দেশ্য কিন্তু সেটাই, যে পুলে প্লেয়ারদের সংখ্যাটা বাড়ানো, কম্পিটিশনটা আরও বেশি তৈরি করা। কারণ যেটা বলছিলাম, যদি আমাদের সবচেয়ে স্বাভাবিক হয়ে যদি পরবর্তী বছরটা যদি আমরা একদম শুরু করতে পারি, পরবর্তী বছরে কিন্তু আমাদের অনেক খেলা, আর অলমোস্ট 9 মাস খেলা থাকে, সেক্ষেত্রে আমাদের প্লেয়ার সংখ্যা একটু বেশি তো বাড়াতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, পাশ করবে শতভাগ। অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। এবং রাজধানীর খালগুলো এখন ভাগাড়, পরিষ্কার করতে গিয়ে মিলল ভাঙা ফ্রিজ, জাজিম, সোফা, টেলিভিশনের খোলস। খালে নেমে জরিমানার ঘোষণা মেয়রের। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।